প্রিয় সরকারি চাকরিজীবী ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। প্রথমেই ধন্যবাদ জানাতে চাই বিডি সার্ভিস রুলস ইনফোকে, কারণ তারা সরকারি কর্মকর্তা ও কর্মচারীদের মধ্যে বৈষম্য এবং নবম পে স্কেল কেমন হওয়া উচিত সে বিষয়ে খুব সুন্দর এবং গোছালো একটি প্রতিবেদন প্রকাশ করেছেন, যা সরকারি কর্মচারীদের বৈষম্যমুক্ত নবম পে স্কেল প্রাপ্তির ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তো বুঝতেই পারছেন চাকরিজীবী ভাই বোনেরা, আজকের ভিডিওটি আপনাদের জন্য কেমন গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। ভিডিওটি শুরু করার আগে আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন। চলুন কথা না বাড়িয়ে শুরু করি। সরকারি পে স্কেল যেমন হওয়া উচিত, যেভাবে জাতীয় বেতন কাঠামো সংস্কার করা যেতে পারে, এই শিরোনামে প্রতিবেদন প্রকাশ করেছে বিডি সার্ভিস রুলস .info। প্রিয় দর্শক, 2015 সালের 15ই ডিসেম্বর সরকার অষ্টম জাতীয় বেতন স্কেলের গেজেট প্রকাশ করে। তখন প্রাথমিক অবস্থায় সরকারি চাকরিজীবীরা ভীষণ খুশি হয়েছিল, কারণ সেখানে দেখা গেছে বেতন ভাতা আগের চেয়ে প্রায় দ্বিগুণ করে দিয়েছে সরকার। তখন বেতন স্কেলের অন্যান্য দিকগুলোর দিকে কেউ সেভাবে খেয়ালই করেননি। যেমন আগে 8 বছর পরপর টাইম স্কেল দেয়া হতো, তা বাদ দিয়ে নতুন স্কেলে 10 বছরে একটি গ্রেড বৃদ্ধির নিয়ম করা হয়। অষ্টম বেতন স্কেলের গেজেট প্রকাশ হওয়ার পরে আরও অনেকগুলো অসঙ্গতি ও বৈষম্য নিয়ে রাজপথে আন্দোলন হতে এবং পত্রিকায় লেখালেখি করতে দেখা যায়, কিন্তু তেমন কোনো লাভ হয়নি। আমি নিজেও এ বিষয়ে কিছু লেখার চিন্তা ভাবনা করিনি, কিন্তু বিগত কয়েক মাস ধরে বেতন স্কেলের একটি বিষয় আমাকে বেশ ভাবাচ্ছে। এ বিষয়ে নিজের ভাবনাগুলো গোছানোর চেষ্টা করি এবং শেষে বেতন স্কেলটা সামনে নিয়ে এ বিষয়ে কিছু লেখা বৃহত্তর জাতীয় স্বার্থেই খুব জরুরি মনে হয়। প্রতিবেদনের শেষে নবম পে স্কেল কেমন হওয়া উচিত এ বিষয়ে গুরুত্বপূর্ণ মতামত প্রদান করেছেন। তো প্রিয় ভিউয়ার্স, দেখতেই থাকুন শেষ পর্যন্ত। আমরা সরাসরি বেতন কাঠামোর দিকে একবার চোখ বুলিয়ে নিই। প্রিয় দর্শক, 20তম গ্রেডের বেতন 8,250 টাকা থেকে 250 টাকা বেড়ে 19তম গ্রেডের বেতন হয় 8,500 টাকা। 19তম গ্রেড থেকে 300 টাকা বেড়ে 18তম গ্রেডে বেতন হয় 8,800 টাকা। 18তম গ্রেড থেকে 200 টাকা বেড়ে 17তম গ্রেডে বেতন হয় 900 টাকা। 17তম গ্রেড থেকে 300 টাকা বেড়ে 16তম গ্রেডে বেতন হয় 9,300 টাকা। 16তম গ্রেড থেকে 400 টাকা বেড়ে 15তম গ্রেডে বেতন হয় 9,700 টাকা। তো আপনারা নিজেই দেখতেছেন বেতন বৃদ্ধির এই হার কত নগণ্য। আবার আমরা লক্ষ্য করি 12তম গ্রেড থেকে 1200 টাকা বেড়ে 11তম গ্রেড বেতন হয় 12,500 টাকা এবং 11তম গ্রেড থেকে 3,500 টাকা বেড়ে 10ম গ্রেডে বেতন হয় 16,000 টাকা এবং 10ম গ্রেড থেকে 6,000 টাকা বেড়ে 9ম গ্রেডে হয় 22,000 টাকা এবং 9ম গ্রেড থেকে 1,000 টাকা বেড়ে 8ম গ্রেডে হয় 23,000 টাকা এবং 8ম গ্রেড থেকে 6,000 টাকা বেড়ে 7ম গ্রেডে বেতন হয় 29,000 টাকা এবং সর্বশেষ দ্বিতীয় গ্রেড থেকে 12,000 টাকা বৃদ্ধি পেয়ে প্রথম গ্রেডে বেতন হয় 78,000 টাকা। প্রিয় দর্শক, এখানে খুবই লক্ষণীয় একটি বিষয় হচ্ছে 20তম গ্রেড থেকে 12তম গ্রেড পর্যন্ত মোট 8টি গ্রেড মিলিয়ে যেখানে বেতন বাড়ে মাত্র 3,050 টাকা, সেখানে 7ম গ্রেড থেকে মাত্র একটা গ্রেড বেড়ে 6ষ্ঠ গ্রেডে গেলেই বেতন বাড়ে 6,500 টাকা, যা প্রায় দ্বিগুণেরও বেশি। একটি গ্রেড পরিবর্তনে যেখানে সর্বোচ্চ বেতন বাড়ে 12,000 টাকা, সেখানে শেষের দিকে 10টা গ্রেড মিলিয়ে বেতন বাড়ে 7,700 টাকা। এটি একটি চরম বৈষম্য। আরও মজার একটি বিষয় হচ্ছে বেতন বৃদ্ধির এই ধারা 250, 300, 200, 300, 400, 500, 800, 300, 1200, 3,500, 6,000, 1,000, 6,000, 6,500, 7,500, 7,000, 6,500, 9,500 এবং সর্বশেষ 12,000।
এটি কি বিজ্ঞানের কোনো সূত্র অনুসরণ করেছে নাকি গণিতের কোনো সূত্র অনুসরণ করেছে বুঝতে খুবই কষ্ট হচ্ছে। আবার এটিকে লুডো খেলার মইয়ের সাথেও তুলনা করার সুযোগ নেই, কারণ সেখানে যে কারো ভাগে বড় মই পড়তে পারে, আবার ছোট মইও পড়তে পারে। কিন্তু এখানে অন্যদের জন্য নির্দিষ্ট করে দেওয়া হয়েছে শুধু বিভিন্ন আকারের ছোট মই। আবার কর্মকর্তাদের জন্য নির্ধারণ করা হয়েছে সবচেয়ে বড় বড় মই। যেখানে প্রতিপক্ষের জন্য বড় মইয়ে ওঠার কোনো সুযোগ রাখা হয়নি, আর যারা খেলাটা আয়োজন করেছে তাদের ভাগে ছোট মই পড়ার কোনো সম্ভাবনাই রাখা হয়নি। তাহলে পক্ষপাতিত্ব আর কাকে বলে? প্রিয় দর্শক, বুঝতেই পারছেন অষ্টম পে স্কেলে কর্মচারীদের সাথে কীরকম প্রতারণা করা হয়েছে। প্রিয় দর্শক, প্রতিবেদনে আরও বলা হয়, এটা কি শেয়ার বাজারে দরের ওঠানামা? আমার কাছে মনে হয় যারা এই কাঠামো করেছে তাদের কাছে এই ওঠানামার পক্ষে গ্রহণযোগ্য কোনো যুক্তি নেই। এটা সম্পূর্ণ মন গড়া, স্বার্থপরতার সর্বোচ্চ প্রদর্শনী। বিমূর্ত কবিতা সম্পর্কে একটি রম্য রচনা পড়েছিলাম অনেক আগে একটি দৈনিক পত্রিকায়। সেখানে একটি গল্পে উল্লেখ করা হয় এরকম, ইংল্যান্ডের একজন প্রসিদ্ধ কবির একটি কবিতার অনুষ্ঠানে এক পাঠক ওই কবিকে তার কবিতার দুটি চরণ উল্লেখ করে প্রশ্ন করল, স্যার, এই চরণ দুটি দ্বারা আপনি কি বুঝিয়েছেন? তখন কবি জবাবে বলেন, সত্যি কথা বলতে কি, কবিতাটি যখন লিখেছিলাম তখন এই চরণ দুটির অর্থ শুধু আমি আর ঈশ্বর জানতাম, কিন্তু এখন দেখি শুধু ঈশ্বরই জানেন। অর্থাৎ যারা এই অষ্টম বেতন কাঠামো নির্ধারণ করেছেন সে সম্পর্কে গ্রহণযোগ্য কোনো যুক্তি তাদের নিকটেও নেই। সম্পূর্ণ মন গড়াভাবে নিজেদের স্বার্থেই এই বেতন কাঠামো নির্ধারণ করেছেন। প্রিয় দর্শক, প্রতিবেদনে আরও উল্লেখ করা হয়, আমার মনে হয় যদি বেতন কাঠামো প্রণয়নের দায়িত্বটা আমলাদেরকে না দিয়ে একজন সাধারণ শিক্ষিত মানুষকে, যে সরকারি চাকরি করে না, তাকে দেয়া হতো, সে হয়তো এর চেয়ে আরও গ্রহণযোগ্য এবং যৌক্তিক একটি কাঠামো জাতিকে উপহার দিতে পারত। আমলা ছাড়া যারা এই বেতন কাঠামোর সুবিধার আওতার বাইরে, এমন 1 লক্ষ সচেতন মানুষের মতামত নেওয়া হলে এমন একজনও খুঁজে পেতে কষ্ট হতে পারে যে এরকম ধাপ নির্ধারণকে পক্ষপাতহীন ও যৌক্তিক বলে মতামত দেবে। তো দর্শক, আপনারও কি সেরকম মনে হয়? তাহলে তা কমেন্টের মাধ্যমে জানাবেন। প্রিয় দর্শক, প্রতিবেদনে আরও উল্লেখযোগ্য একটি যুক্তি তুলে ধরেছেন। বেতন গ্রেডের সর্বোচ্চ ও সর্বনিম্ন গ্রেডের পার্থক্য বের করে তাকে 19 দিয়ে ভাগ করলে যা হয়, অর্থাৎ 3671 বা 3000 থেকে 4000 টাকা প্রতি গ্রেডের পার্থক্য হয়, তাহলে অসুবিধা কোথায়? 19 দিয়ে ভাগ করার কথা বলা হয়েছে কারণ যেহেতু শেষ গ্রেডের চাকরি শুরুর প্রথম গ্রেডে আসতে সর্বোচ্চ 19 বার গ্রেড পরিবর্তন হতে পারে। উপরের গ্রেডের চাকরিজীবীরা হয়তো বলতে পারেন নিচের দিকের গ্রেডগুলোতে জনবল বেশি, তাই তাদের বেশি বেতন দিতে গেলে দেশের অর্থনীতির উপর চাপ পড়তে পারে। যদি দেশের প্রতি তাদের এতই মায়া থাকে তাহলে নিজেদের গ্রেডগুলোর মধ্যকার পার্থক্য এতে বেশি রেখেছেন কেন? এই প্রশ্ন আমারও, এবং আশা করছি আপনি সরকারি কর্মচারী হয়ে থাকলে আপনারও মনের ভিতরে এই প্রশ্নই থাকবে। নিজেরা বেতন কম নিয়ে যদি দেশপ্রেমের কথা বলতো তাহলে তা হতো সত্যিকারের দেশপ্রেম। প্রিয় দর্শক, প্রতিবেদনের তিনি সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় তুলে ধরেছেন প্রতিবেদনের শেষে। চলুন এখন সেটি দেখব। নবম পে স্কেল প্রদান করার ক্ষেত্রে তিনি কিছু প্রস্তাব রেখেছেন যেগুলো বিবেচনায় নেওয়ার জন্য অনুরোধ করেছেন। চলুন সেগুলো দেখে নিই। 1. প্রতি গ্রেডে বেতন ব্যবধান যেন সমান করে দেয়া হয়। এতে উপরের দিকের গ্রেডে যারা চাকরি করে তাদের কোনো ক্ষতি হওয়ার কথা নয়, কারণ তারা বড় স্কেলেই চাকরি শুরু করেছে। 2. প্রতি 8 বছর পর পর যে সকল চাকরিজীবীদের বেতন গ্রেড পরিবর্তন করা হয়, চাকরিজীবীরা ন্যূনতম 3 বার যেন উন্নীত গ্রেডে যাওয়ার সুযোগ থাকে। এতে যেসব পদে প্রমোশনের সুযোগ নেই সেসব পদে চাকরিজীবীদের মনে হতাশা কমবে। 3. 20 গ্রেড থেকে কমিয়ে 16 গ্রেড করা হলে অনেক দিক থেকেই ভালো হতে পারে। 4. সরকারি চাকরিতে যেহেতু মোট 4টি শ্রেণী, গ্রেড কমিয়ে 16টি করে নিয়োগের ক্ষেত্রে 16টি গ্রেডকে 4 শ্রেণীতে ভাগ করে প্রতি শ্রেণীকে প্রান্তিক গ্রেডে সেই শ্রেণীতে নিয়োগের প্রারম্ভিক গ্রেড হিসেবে নির্ধারণ করা হোক। যেমন প্রথম শ্রেণীর চাকরিজীবীদের নিয়োগ হবে 4র্থ গ্রেডে, দ্বিতীয় শ্রেণীর চাকরিজীবীদের নিয়োগ হবে 8ম গ্রেডে। তাহলে সব শ্রেণীর চাকরিজীবী
নিজেদের পদ, সম্মান ও বেতন নিয়ে সন্তুষ্ট থাকবে। বর্তমান কাঠামো অনেক জটিলতা এবং অসঙ্গতিও দূর হবে। 5. সবার জন্য ন্যূনতম 3 বার উন্নীত গ্রেডে যাওয়ার সুযোগ রাখা হোক। যেমন তৃতীয় শ্রেণীর চাকরিজীবী যারা, তারা 12তম গ্রেডে চাকরি শুরু করবে, এরপর 8 বছর পর পর শেষে 9ম গ্রেড পর্যন্ত পৌঁছাবে। এভাবে প্রথম শ্রেণীর চাকরিজীবীরা 4র্থ গ্রেডে চাকরি শুরু করবে এবং এরপর প্রতি 8 বছর পর পর নতুন গ্রেডে যেতে যেতে প্রথম গ্রেড পর্যন্ত পৌঁছাবে। এতে কোনো শ্রেণীর চাকরিজীবী নিজেদের শ্রেণী অতিক্রম করে উপরের শ্রেণীর স্পর্শ করার সম্ভাবনাও থাকবে না, যা বর্তমান কাঠামোয় আছে অযৌক্তিক। 6. সর্বনিম্ন গ্রেড 8,500 টাকা নির্ধারণ করে প্রতি গ্রেডে 2,000 বা 2,500 বা 3,000 টাকা করে নির্দিষ্ট একটি ব্যবধান রেখে বেতন কাঠামো নির্ধারণ করা হোক। কয়েক বছর চাকরির পর গ্রেড পরিবর্তনে কারো বেতন বাড়বে 300 টাকা, আবার কারো বাড়বে 600 টাকা। এটা বড়ই তামাশাপূর্ণ। প্রতি ধাপে পার্থক্য সমান করা হলে উপর গ্রেডের চাকরিজীবীদেরই শুধু আপত্তি থাকতে পারে। আগে থেকে বেশি ভোগ করে তারা সবসময় বেশি পেতে অভ্যস্ত হয়ে গেছে। তাছাড়া সকল শ্রেণীর চাকরিজীবীদের সমান হারে বেতন বাড়লে যদি উপরের গ্রেডের চাকরিজীবীরা একে অসম্মানজনক মনে করেন, সেক্ষেত্রে অন্তত এটা করা যেতে পারে: 4র্থ শ্রেণীর ধাপ পরিবর্তনে বেতন বাড়বে 2,500 টাকা, তৃতীয় শ্রেণীর বেতন বাড়বে 3,000 টাকা, তৃতীয় শ্রেণীর বেতন বাড়বে 3,000 টাকা এবং দ্বিতীয় শ্রেণীর বেতন বাড়বে 3,500 টাকা এবং প্রথম শ্রেণীর বেতন বাড়বে 4,000 টাকা। আশা করি এটা করলেও সকলেই সন্তুষ্ট হবে, কারো কোনো আপত্তি থাকবে না। 7. ন্যূনতম 2টি গ্রেড পরিবর্তন না হলে যেন বাড়ি ভাড়া ভাতা কমানো না হয়। আশা করছি সরকার খুব শীঘ্রই বৈষম্যহীন 9ম পে স্কেল প্রণয়নের ক্ষেত্রে এই সুপারিশগুলো গুরুত্বের সাথে বিবেচনা করবে। তো প্রিয় দর্শক, এর বাইরেও যদি আপনার কোনো মন্তব্য বা মতামত থাকে তা কমেন্টের মাধ্যমে জানাবেন। লাইক, কমেন্ট ও শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন। ধন্যবাদ।